ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দুই ধরনের ভার্ব, একটা হলো ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। আমরা জানি ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার তোমাদেরকে বলেছিলাম SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী। তো আমরা দেখে নেব ভার্বকে দুটি অংশে ভাগ করা যেতে পারে, একটা হলো ফাইনাইট, একটা হলো নন ফাইনাইট। মানে বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে। তো আমরা আজ দুটি ভার্ব নিয়ে আলোচনা করব, দুটি ভার্বের সামারাইজ করব যারা, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্বগুলো সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স অনুযায়ী নিজেদেরকে বদলায়, নিজেদেরকে পরিবর্তন করে। এক কথায় যে ভার্বগুলো সাবজেক্ট, টেন্স, নাম্বার, পার্সন মেনে চলে তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দেখে নেওয়া যাক। সি কুকস রাইস, সে ভাত রান্না করে। এখানে কুক ভার্বটা লক্ষ্য করো, কুক ভার্বটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আর এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এটা ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে, মানে ভার্বটা নিজেকে সাবজেক্ট, পার্সন, নাম্বার অনুযায়ী নিজেকে বদলিয়েছে, ওই জন্য একে বলা হয় সমাপিকা ক্রিয়া। নেক্সট বাক্যটা লক্ষ্য করো, দ্য থিপ এসকেপড অ্যাগেইন, চোরটা আবার পালিয়েছিল। তো এসকেপ ভার্বটা, এসকেপের পাস্ট টেন্স রয়েছে, এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে বা অতীতকালে আছে। তাহলে বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভার্বের শেষে ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো যেমন কুক, ডু, গো, এবং ভার্বের শেষে এস বা ইএস যদি যোগ থাকে তাহলে আমরা জানবো যে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কোনগুলো? একটা হচ্ছে বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর শুধু মেন ভার্বগুলো, মেন ভার্বের বেস ফর্ম, মেন ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো, মানে ভার্বের ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন উদাহরণস্বরূপ ডু, প্লে, হ্যাঁ। আর ভার্বের শেষে এস বা ইএস যোগ যদি থাকে, যেমন ডাজ, প্লেজ, এগুলো হলো ফাইনাইট ভার্ব। এগুলো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুল এবং রেগুলেশন সেগুলো মেনে চলে, ওই জন্য এদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব বা বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। আরেক ধরনের ক্রিয়া রয়েছে নন ফাইনাইট বা যাদেরকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া সাবজেক্ট ভার্ব অনুযায়ী বদলাচ্ছে। তো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কি হয়? সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট সেটা মেনে চলে না, মানে পার্সন, নাম্বার, টেন্স মেনে চলে না যে ভার্বগুলো। এক কথায় যে ভার্বগুলোকে দেখে আমরা বুঝতে পারবো না এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স, সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের নিজস্ব কোনো সাবজেক্টও থাকে না। আমরা দেখে নিই, সি ইজ কুকিং, সে রান্না করছে, সি ইজ কুকিং। তাহলে এখানে সিটা হলো সাবজেক্ট, ইজটা হলো কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ ইজটা সি আছে বলে তো ইজ হয়েছে। আই হলে এম হতো, দে হলে আর হতো। তাহলে এখানে পার্সন, নাম্বার মেনে চলেছে এবং ইজটার দ্বারা আমরা বুঝতে পারছি, এই ইজটার দ্বারা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এই ইজ ভার্বটা কি ভার্ব? এই ইজ ভার্বটা হলো ফাইনাইট ভার্ব, কিন্তু কুকিংটা হলো এখানে নন ফাইনাইট ভার্ব। কারণ শুধু কুকিংটা দেখে আমরা বুঝতে পারছি না এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হতে পারে। ভার্বের থার্ড ফর্ম যদি থাকে সেটা নন ফাইনাইট ভার্ব হতে পারে। ভার্বের আগে যদি টু থাকে সেটা নন ফাইনাইট ভার্ব হতে পারে। তাহলে কি বললাম? ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব। ভার্বের থার্ড ফর্ম বা পিপি ফর্ম যাকে বলছি সেটা হলো নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। নেক্সট আমরা লক্ষ্য করি, দে হ্যাভ গান, তারা চলে গেছে। এখানে হ্যাভটা লক্ষ্য করো,
এখানে হ্যাভটা কিন্তু কি ভার্ব, হ্যাভটা বলে দিচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, এবং টেন্সটাকে মেনটেন করার জন্য হ্যাভটা বসেছে, এবং হ্যাভের পরে তো থার্ড ফর্ম বসেছে, গো ওয়েন্ট গান। এই গানটা হচ্ছে অসমাপিক ক্রিয়া, গানটা হলো অসমাপিক ক্রিয়া, কিন্তু হ্যাভটা হলো ফাইনাইট ভার্ব। সিমিলারলি আই গো টু প্লে, আমি খেলতে যাচ্ছি, এই যে টু প্লে, টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে, এটাও কিন্তু অসমাপিক ক্রিয়া। কারণ অসমাপিক ক্রিয়া কেন, এখানে এটা তো সাবজেক্ট আর এটা হলো ভার্ব, তাহলে এটা কি, এটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা দেখে বুঝতে পারছি আমরা এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, কিছু তো বুঝতে পারছি না। তাহলে এই ভার্বগুলোকে বলা হচ্ছে, এই ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলছে না, যেখানে সেখানে বসছে, এর কোনো নিজস্ব সাবজেক্ট নেই, তাই এই ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিক ক্রিয়া। নন ফাইনাইট ভার্বকে জেনারেলি তিনটি অংশে ভাগ করা যায়, একটা হলো পার্টিসিপল, একটা নাম্বার 2 জিরান্ট, নাম্বার 3 ইনফিনিটিভ। আরেক ধরনের নন ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা অবশ্য জিরান্ডেরই অংশ, তাকে ভার্বাল নাউন। আমি এখানে চারটি অংশে ভাগ করেছি, একটা হলো পার্টিসিপল, একটা হলো ভার্বাল নাউন বা জিরান্ডিয়াল নাউন, নাম্বার 3 হলো জিরান্ট, আর নাম্বার 4 হলো ইনফিনিটিভ। আমরা দেখে নিই তাহলে পার্টিসিপল, ভার্বাল নাউন বা জিরান্ডিয়াল নাউন, জিরান্ট এবং ইনফিনিটিভ, এই চারটাই হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে এরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে না, এদের নিজস্ব কোনো সাবজেক্ট নেই, তাই তো, আর এরা সাবজেক্ট ভার্ব টেন্স মানে টেন্স পার্সন নাম্বার অনুযায়ী নিজেদেরকে কি করে না, নিজেদের ফর্মটা বদলায় না, ওই জন্য এদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। দেখে নি পার্টিসিপল, পার্টিসিপল কাকে বলে, তাহলে পার্টিসিপল হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব, যেহেতু নন ফাইনাইটের ভার্ব এটা পার্টিসিপল। পার্টিসিপল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল বা ইডি পার্টিসিপল বা ইএন পার্টিসিপল। আমরা জটিল করে যাচ্ছি না, আজকে আমরা জাস্ট সামারাইজ করে নিচ্ছি নন ফাইনাইট ভার্বের। তো পার্টিসিপল কাকে বলে, এক কথায় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। এখানে লক্ষ্য করো, ইট ইজ আ কুকিং ওয়েল, এখানে কুকিং শব্দটা এসছে কুক নামক ভার্ব থেকে, তাহলে ছিল ভার্ব, এখানে কিন্তু কিসের কাজ করছে, এই ওয়েলটা হলো নাউন, নাউনকে বর্ণনা করে দিচ্ছে তেলটা কেমন, কুকিং ওয়েল, কুকিং ওয়েল, তাই তো, রান্নার তেল, তাই কুকিংটা এখানে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা হলো আংশিক ভার্ব, পার্টিসিপল হলো আংশিক ভার্ব এবং আংশিক অ্যাডজেক্টিভ। এটা ছিল ভার্ব, আইএনজি যোগ হয়ে গেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ করছে কারণ ওয়েলটাকে বর্ণনা করে দিচ্ছে নাউনকে। আর এটা নন ফাইনাইট ভার্ব কেন, এখানে তো সাবজেক্ট রয়েছে ইজ, ইট, ইজটা হলো ভার্ব, তাহলে এটাও তো ভার্ব, কিন্তু ভার্বটা যেখানে সেখানে বসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলেনি। এই ভার্বটাকে দেখে আমরা বুঝতে পারছি না যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তাই এটা হলো নন ফাইনাইট ভার্ব। এবং আইএনজি পার্টিসিপল, আইএনজি যোগ হয়েছে। জন ফিক্সড দ্য ব্রোকেন ফেন্স, জন ফিক্স করলো ভেঙে যাওয়া বেড়াটাকে, তাহলে এখানে লক্ষ্য করো ব্রোকেনটা, ব্রোকেনটা ব্রোকেনটা এসছে ব্রেক থেকে, ব্রোকেনটা এসছে কি থেকে, ব্রেক থেকে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাই না, তাহলে ব্রেকটা ছিল ভার্ব, ব্রেকটা ছিল ভার্ব, এই ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা তো প্রেজেন্ট ফর্ম, ব্রেকের থার্ড ফর্ম এখানে কি হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, ছিল ভার্ব কিন্তু এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ, কারণ এই ফেন্স নামক নাউনটিকে, বেড়া জিনিস বোঝালে তো নাউন হয়, তাকে বর্ণনা করে দিয়েছে, আর এটা ছিল ভার্ব হয়ে গেল অ্যাডজেক্টিভ, আংশিক ভার্ব, আংশিক অ্যাডজেক্টিভ হলো পার্টিসিপল। এটা নন ফাইনাইট ভার্ব কেন, এখানে তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এটা কি, যেখানে সেখানে ভার্বটা বসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলেনি, এই ভার্বটাকে দেখে বুঝতে পারছি না আমরা এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তাই এটি হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের ইডি পার্টিসিপল বা ইএন পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কেন, পাস্ট পার্টিসিপল মানে আমি যদি বলি ইট ইজ আ শাইনিং মুন, শাইনিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ শাইনিং কথাটার দ্বারা আমাদের চোখের সামনে ভাসছে, যেন চকচক করছে, কাজটা হচ্ছে, ইট ইজ আ রানিং বাস,
বাসটা যেন চলছে, কাজটা হচ্ছে, তাই আইএনজি পার্টিসিপল। আর এটা ইডি পার্টিসিপল বা ইএন পার্টিসিপল কেন? জন ফিক্সড করলো ভেঙে যাওয়া বেড়াটাকে, তাহলে বেড়াটা যিনি ভেঙে দিয়েছেন তিনি আগেই কাজটা করে দিয়েছেন, কাজটা অতীত হয়ে গেছে, তাই ব্রোকেন শব্দটা এখানে এটা হচ্ছে ইডি পার্টিসিপল বা ইএন পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। নেক্সট চলে আসি ভার্বাল নাউন বা জিরান্ডিয়াল নাউন। ভার্বাল নাউন কাকে বলে? অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, এই দেখো সিং, সিংটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, যোগ হয়ে কিসের কাজ করে? যোগ হয়ে নাউনের কাজ করে, তাদেরকে বলা হয় ভার্বাল নাউন বা জিরান্ডিয়াল নাউন। ভার্বাল শব্দ কোথা থেকে এসছে? ভার্ব থেকে, মানে ভার্ব থেকে এসছে বলে তাদেরকে বলা হয় ভার্বাল। ভার্বাল নাউন বা জিরান্ডিয়াল নাউন। দ্য সিঙ্গিং অফ বার্ডস চাম্পড মি, পাখির গানটা আমাকে বিমোহিত করেছিল। দ্য সিঙ্গিং অফ, কিটা কি বাংলা কি দিয়ে প্রশ্ন করলে যে পার্টস অফ স্পিচের উত্তর পাওয়া যায় তাকে বলে নাউন। তাহলে সিঙ্গিংটা হলো কোন পার্টস অফ স্পিচ? এখানে নাউন, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং নাউনের কাজ করছে, তাহলে নাউন। আরেকটা জিনিস, ভার্বাল নাউন কি করে বুঝতে পারবে? ভার্বাল নাউনের আগে আগে দা এবং অনেক সময় পরে অফ থাকে, অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ থাকে এবং আগে দা পরে অফ। দ্য সিঙ্গিং অফ বার্ডস, এটা ভার্বাল নাউনের একটা মানে ওয়ান অফ দ্য ফিচার্স, ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট লক্ষ্য করো, দেয়ার অ্যারাইভাল সবসময় যে এরকম থাকবে এমনটা কোনো নয়। ভার্বাল নাউন, ভার্বাল নাউন কি হয়? অ্যারাইভ, অ্যারাইভ মানে আসা, আগত হওয়া, টার্ন আপ, তাই তো, হাজির হওয়া। অ্যারাইভের নাউন ফর্ম হলো অ্যারাইভাল, আসল ভার্বটা তো টু অ্যারাইভ, তার নাউন ফর্ম হলো অ্যারাইভ, অ্যারাইভাল, দেয়ার অ্যারাইভাল। তাহলে ভার্বটা ছিল ভার্ব, হয়ে গেল নাউন, নাউনের কাজ করছে এখানে। দেয়ার অ্যারাইভাল, তাদের কিটা, তাদের কিটা বাংলা কি দিয়ে প্রশ্ন করলে যে পার্টস অফ স্পিচের উত্তর পাওয়া যায় তাকে বলে নাউন। তাহলে এটা নাউন, ভার্ব ছিল, নাউনের কাজ করছে। তাদের কি, তাদের এর আগমনটা হ্যাজ বিন ডিলেড, দেরি হয়েছে। তাহলে এখানে ছিল ভার্ব, হলো নাউন, তাহলে এটা হচ্ছে ভার্বাল নাউন। নেক্সট চলে আসি আমরা জিরান্ড। অনেক সময় অনেকে বলেন যে জিরান্ডটাও ভার্বাল নাউন, কিন্তু জিরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে একটু ফারাক আছে। জিরান্ড কাকে বলে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, সহজভাবে মনে রাখবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনের কাজ করে, মূল ভার্ব হচ্ছে কুক মানে রান্না করা, কুকটা হলো ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং সেটি এখানে কিসের কাজ করছে? কুকিং ইজ আ গুড হবি, রান্না করাটা হলো একটা ভালো অভ্যাস। কিটা ভালো অভ্যাস? বাংলা কি দিয়ে প্রশ্ন করলে যে পার্টস অফ স্পিচের উত্তর পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে নাউন। তাহলে ছিল ভার্ব কুক, আইএনজি যোগ হয়ে হলো নাউন, তাকে বলা হয় জিরান্ড। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড। আর জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে কি পার্থক্য? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, এখানে যেন কুকিং ওয়েল, কুকিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কুকের থেকে এসছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে, তখন তাকে বলা হয় পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনের কাজ করে, তখন তাকে আমরা বলবো জিরান্ড। নাউনের উত্তর কি করে পাবো? ইংরেজিতে হোয়াট, বাংলায় কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো আমরা। আর এটা কেন নন ফাইনাইট ভার্ব? জিরান্ডটাও তো এক ধরনের নন ফাইনাইট ভার্ব, ভার্বাল নাউনটা যেমন এক ধরনের নন ফাইনাইট ভার্ব এবং পার্টিসিপলটা এক ধরনের নন ফাইনাইট ভার্ব। এট দ্য সেম টাইম জিরান্ড ইজ অলসো আ নন ফাইনাইট ভার্ব। কেন জিরান্ডটা নন ফাইনাইট ভার্ব? এই কারণেই এখানে এর ভার্বটা কোনটা? এর আসল ভার্ব হচ্ছে ইজটা হলো ফাইনাইট ভার্ব, এখানে ইজটা হলো ফাইনাইট ভার্ব। আর কুকিংটা এখানে কুক থেকে এসছে, কিন্তু আইএনজি যোগ হয়েছে, কিন্তু নাউনের কাজ করছে, তো এটা তো ভার্ব নেই। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলতে গেলে ভার্ব কার পরে বসে? এসভিও, সাবজেক্টের ঠিক পরে ভার্ব বসে। তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্বের যে বোঝাপড়া সেটা ঠিক নেই এখানে, টেন্স পারসন নাম্বার অনুযায়ী এটা বসেনি। এটা দেখে আমরা বুঝতে পারছি না এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, তাই এটা হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। জিরান্ডো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। নেক্সট আরেকটা আমি এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করো, আই লাভ ডান্সিং, আমি
নৃত্য ভালোবাসি, আমি কি ভালোবাসি, আমি নাচ ভালোবাসি, তাহলে এটা কোন বলো তো? এটা নাউন। তাহলে ডান্সিং শব্দটা কোথা থেকে এসছে? ডান্স থেকে, ডান্স নামক ভার্ব থেকে এসছে, তাই তো? তাহলে ছিল ভার্ব, ছিল ভার্ব হয়ে গেল নাউন, আইনজি যোগ হয়ে গেল কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে? হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। তাই আংশিক ভার্ব আংশিক নাউন হলো কে? জিরান্ড। জিরান্ড হলো আংশিক ভার্ব আংশিক নাউন, বা মূল ভার্বের সাথে আইনজি যোগ হয়ে যদি সেটা নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড। আর এখানে এটা তো সাবজেক্ট, এটা তো ভার্ব, তাহলে যেখানে সেখানে বসেছে মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলেনি, তাই এটা কি ভার্ব? ডান্সিংটা এখানে নন ফাইনাইট ভার্ব। জিরান্ড এক ধরনের নন ফাইনাইট ভার্ব। নেক্সট আমরা চলে আসি এক ধরনের নন ফাইনাইট ভার্ব, সেটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ নামটা তোমরা হয়তো শুনে থাকবে। ইনফিনিটিভ হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভও হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। কি করে বুঝতে পারবে ইনফিনিটিভ? ইনফিনিটিভ আমরা জানি আমাদের মধ্যে ঢুকে আছে টু যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু যুক্ত ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান মানেই হলো সেটা ইনফিনিটিভ। কিন্তু ইনফিনিটিভ অনেক ধরনের হতে পারে, তার দু ধরনের প্রধানত ইনফিনিটিভ হতে পারে। একটা হলো টু ইনফিনিটিভ, টু যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সেখানে থাকে, আর একটা ইনফিনিটিভে শুধুমাত্র ভার্ব ওয়ান থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বা বেস ফর্মটা থাকে, সেখানে টুটা উহ্য থাকে। কখন ইনফিনিটিভ ব্যবহার করা হয়? বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবে, বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবে এবং উদ্দেশ্য যদি বোঝায় যে নন ফাইনাইট ভার্বের দ্বারা, তাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের দ্বারা উদ্দেশ্য বোঝাবে, বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবে। আমি আমি স্কুলে যাই পড়তে, আই গো টু স্কুল, কি করতে? তে বোঝাতে। টু যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম টু রিড। এক্সাম্পল লক্ষ্য করো, জন হেটস টু সিং, জন গান গাইতে ঘৃণা করে। তাহলে টু কি করতে ঘৃণা করে, কি করতে তে, টু যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, তাই তো? এটা ইনফিনিটিভ কেন নন ফাইনাইট ভার্ব? ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব কেন? দেখো এখানে লক্ষ্য করো বাক্যটা, জনটা হলো সাবজেক্ট, হেডসটা হলো ভার্ব। একটি বাক্য তৈরি করতে গেলে একটি সাবজেক্ট একটি ভার্ব দরকার তো আমার। তাহলে সাবজেক্ট ভার্ব এখানে, এটাও কিন্তু ভার্ব, কিন্তু এই ভার্বটা যেখানে সেখানে বসেছে, এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারছি না যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এই ভার্বটা টু সিং, এই ভার্বটা পার্সন, নাম্বার, টেন্স কোনো কিছুই মেনে বসেনি বা বদলায়নি, নিজেদের ফর্মটাকে সেম রেখেছে, একই রেখেছে, তাই এদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, বা বাংলায় বলা হয় অসমাপিকা ক্রিয়া। নেক্সট লক্ষ্য করো, আই স হিম প্লে, আমি তাকে দেখেছিলাম খেলতে। তাহলে তে 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 বোঝাচ্ছে এখানে প্লেটা, তাই এটাও হলো জিরো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। আর এটা আইটা হলো সাবজেক্ট, সটা হলো ভার্ব। তাহলে এই ভার্বটাও কিন্তু যেখানে সেখানে বসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলেনি, তাই এটা হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের কোন ভাগ? সেটা হলো ইনফিনিটিভ। একটা জিনিস লক্ষ্য করো তাহলে, যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইটের ভার্বের মধ্যে তফাৎ তো রয়েছেই। অনেক সময় ফাইনাইট ভার্ব নন ফাইনাইটের কাজ করতে পারে। একটাই ভার্ব, অনেক সময় সেটা দেখতে হবে যে সে কি কাজ করছে, তার সাথে সাবজেক্টের সম্পর্কটা কিরকম, সেই অনুযায়ী বুঝতে পারবো যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল, ম্যান ইটস টু লিভ, মানুষ খায় বেঁচে থাকতে। আর ম্যান লিভস টু ইট। লক্ষ্য করো দুটো বাক্যকে লক্ষ্য করো। এখানে এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের ঠিক পরেই বসেছে, সাবজেক্টের ঠিক পরে, এটা সাবজেক্টের ঠিক পরেই বসেছে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। তাহলে পারসন, নাম্বার, টেন্স মেনে চলছে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। এটা দেখে বুঝতে পারছি আমরা যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের শেষে এস আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি ভার্ব? এটা হলো ফাইনাইট ভার্ব ইট। আবার ইট ফাইনাইট ভার্ব। দেখো লক্ষ্য করো দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, ম্যান লিভস টু ইট, মানুষ বেঁচে থাকে খেতে, লিভস টু ইট। এখানে টু ইটটা কিন্তু এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। টু ইটটা কিন্তু এখানে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ মানেই হচ্ছে সেটা কি ভার্ব?
সেটা হলো নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? আবার একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দে রোস্টেড চেস্টনাটস। দে রোস্টেড চেস্টনাটস, লক্ষ্য করো, দে দে রোস্টেড chestnuts because roasted chestnuts were lucrative or profitable. লক্ষ্য করো, এই বাক্যটা লক্ষ্য করো, তারা সেকেছিল চেস্টনাটকে কারণ সেকা চেস্টনাট গুলো হচ্ছে লাভজনক। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা হলো ভার্ব, তাহলে এটা হলো ভার্ব। তাহলে এই ভার্বটা লক্ষ্য করো, রোস্টেডটা দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, তাই তো? সাবজেক্টের পরে বসেছে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলেছে, তাই তো? এটা পাস্ট টেন্স, তাই এটা হচ্ছে কি ভার্ব বলো তো? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আবার ওই রোস্টেড শব্দটাই রোস্টেড চেস্টনাট, তাহলে চেস্টনাটটা নাউন, চেস্টনাটটা হলো নাউন, নাউনকে বর্ণনা করে দিয়েছে এই শব্দটা, রোস্টেড শব্দটা। তাহলে রোস্টেড শব্দটা এসছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে এটা, তাই তো? আংশিক ভার্ব রোস্ট থেকে এসছে, ইডি যোগ হয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা হচ্ছে ইডি পার্টিসিপল বা ইএন পার্টিসিপল। সে যাই হোক, এখানে রোস্টেড শব্দটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এটা হচ্ছে এই ভার্বটা, এখানে কি ভার্ব? এই ভার্বটা হলো নন ফাইনাইট ভার্ব। এই রোস্টেডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হলো ফাইনাইট ভার্ব। আর এই রোস্টেড চেস্টনাটস, এখানে রোস্টেডটা হলো নন ফাইনাইট ভার্ব, কারণ চেস্টনাটকে বর্ণনা করে দিচ্ছে, এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, ভার্ব যেখানে সেখানে বসেছে, কোনো কিছু মেনে চলেনি, টেন্স, নাম্বার, পারসন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলেনি, তাই এদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে আশা করি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আইডিয়াটা তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা একে একে পার্টিসিপল, ভার্বাল নাউন, জিরান্ড এবং ইনফিনিটিভের সবিস্তারে তাদের ব্যবহার আমরা দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।